নমস্কার, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই জিওটেক বেঙ্গল ইউটিউব চ্যানেল ইন পার্টনারশিপ উইথ এক্সাম বাংলা পাবলিকেশন। তোমাদের আপকামিং যে পিএসসি ক্লার্কশিপ এক্সাম অনুষ্ঠিত হতে চলেছে 16 এবং 17ই নভেম্বর, সেই এক্সামকে টার্গেট করে জিকের উপর আমাদের মক টেস্টের ক্লাসগুলো আসছে। তো আজকে এই যে সিরিজ, এই সিরিজের 17তম সেট নিয়ে আমরা চলে এলাম এবং আজকেই এই সিরিজের শেষ ক্লাস। তো আশা করছি প্রত্যেকে আমাদের যে ক্লাসগুলো রয়েছে প্রতিটা ক্লাস তোমরা যদি দেখে যাও এখান থেকে অনেকগুলো প্রশ্নই অবশ্যই কমন আসবে। যারা দেখোনি তারা অবশ্যই প্রত্যেকটি ক্লাস দেখে নাও, প্লেলিস্ট আকারে রয়েছে আমাদের এই অফিসিয়াল ইউটিউব চ্যানেলে, অথবা আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও, সেইখানে সমস্ত ক্লাসের লিঙ্ক পেয়ে যাবে। তো চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি। বাছাই করা সেরা 40টি জিকে দেখে নেব তোমাদের আপকামিং এক্সামকে টার্গেট করে। দেখো প্রথম প্রশ্ন কি বলছে, নিম্নলিখিত কোন ভাইসরয় 1877 সালে দিল্লি দরবারে রানী ভিক্টোরিয়ার পক্ষে যে ঘোষণাটি, সেই ঘোষণাটি পাঠ করেছিলেন যখন তাকে কাইজার ই হিন্দ উপাধি দেওয়া হচ্ছে, কাইজার ই হিন্দ, তো ভারতের সম্রাজ্ঞী উপাধি দেওয়া হয়েছিল সেই সময়। তো কে এটা পাঠ করেছিলেন সেটা বলতে হবে, কোন ভাইসরয় এটা পাঠ করেছিলেন বলতে হবে, বা কার সময় হয়েছিল। দেখো এটি হয়েছিল লর্ড লিটনের সময়। অপশন সি ইজ দ্য রাইট আনসার, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। ডিটেলসে যদি আমরা 1877 সালের দিল্লি দরবার দেখি তাহলে দেখতে পাবো এটি ছিল ব্রিটিশ ভারতের ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা। আমরা জাস্ট এখানে দুটো বিষয়ে ফোকাস রাখবো, কত সালে দিল্লি দরবার আয়োজন করা হয়, 1877 সালে, যেখানে কি বিষয় করা হয়েছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে ব্রিটিশ ক্রাউনের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তর হচ্ছে এবং ভারতের সম্রাজ্ঞী হিসাবে রানী ভিক্টোরিয়ার মর্যাদাও নিশ্চিতকরণ চলছে সেই সময়, এবং সেটা হচ্ছে 1877 সালে হয়েছিল। দিল্লি দরবারে রানী ভিক্টোরিয়ার পক্ষে ঘোষণাটি ভারতের ভাইসরয় লর্ড লিটন পাঠ করেছিলেন, এটাও কিন্তু পরীক্ষাতে প্রশ্ন অনেক সময় আসে। ওকে, চলো নেক্সট পরবর্তী কোয়েশ্চেন। AU অর্থাৎ এখানে ফুল ফর্ম যদি আমরা দেখি অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, এটি কিসের একক বলতে হবে, তো এটি হচ্ছে জ্যোতির্বিদ্যা সম্পর্কিত একক। অপশন বি ইজ দ্য রাইট আনসার, সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। এরপরে পরবর্তী কোয়েশ্চেন আমরা দেখবো, দেখো বাঘ গুহাচিত্র কোন রাজ্যে দেখা যায়, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু নাকি কর্ণাটক। সঠিক উত্তর হয়ে যাবে মধ্যপ্রদেশ। ইতিমধ্যে তোমাদের এই প্রশ্নটা বা এই টাইপের প্রশ্নগুলো আমি বহুবার প্রত্যেকটা প্র্যাকটিস সেটের মধ্যেই রাখার চেষ্টা করেছি, কারণ বিভিন্ন ফোক পেন্টিং সম্পর্কে কোয়েশ্চেন অলরেডি কিন্তু পিএসসি এক্সামে এসে গিয়েছে। দ্যাটস ওয়াই তোমাদের ইম্পর্টেন্ট এই সমস্ত প্রশ্নগুলো মাস্ট অ্যাটেম্প করতে হবে। দেখো রাবণ ছায়া, এটি হচ্ছে উড়িষ্যার বিখ্যাত চিত্রকলা। সিত্তান ভাসাল গুহা চিত্রকর্ম তামিলনাড়ুর, লেপাক্ষী কর্ণাটকের, ওয়ার্লি মহারাষ্ট্রের মোস্ট ফেমাস পেন্টিং, মধুবনী বিহারের, কালীঘাট চিত্রকলা ওয়েস্ট বেঙ্গলের, পটচিত্র উড়িষ্যার, ফাড চিত্রকলা রাজস্থানের। এইগুলো তোমাদের আমি কম বেশি অনেকবার ক্লাসে কিন্তু ইতিমধ্যে শিখিয়ে দিয়েছি। নেক্সট পরবর্তী প্রশ্ন, গ্রীষ্মকালের মাসগুলিতে উপদ্বীপীয় ভারতে মানে পেনিনসুলার ইন্ডিয়াতে পূর্ব দিকে জেট স্ট্রিম কত ডিগ্রি অক্ষাংশে প্রবাহিত হয়। তো যদি আমরা এখানে ভারতের ক্লাইমেট সম্পর্কে বা জলবায়ু সম্পর্কে কম বেশি জেনে থাকি তাহলে দেখবো যে 14 ডিগ্রি উত্তর বা নর্থ অক্ষাংশে জেট স্ট্রিম প্রবাহিত হয় কোথায়, পূর্ব দিকে, এটি ভারতের পেনিনসুলার ইন্ডিয়ায়। ওকে, অপশন ডি হবে সঠিক উত্তর। আর এইখানে এক্সপ্লেনেশনে আমি একটা ইম্পর্টেন্ট বিষয় রেখেছি, দেখো উপক্রান্তীয় পূর্বী জেট বায়ু নামক একটি পূর্বী জেট বায়ু গ্রীষ্মকালের মাসগুলিতে প্রায় 14 ডিগ্রি উত্তরের উপদ্বীপের ভারতে এটা প্রবেশ করে মানে প্রবাহিত হয়, এবং গ্রীষ্মকালীন বর্ষার প্রাণশক্তি নির্ধারণে একটি প্রধান কারণ এটি। ঠিক আছে, মানে বৃষ্টি হবে কিনা সেটা ডিটারমাইন্ড হয় এই সমস্ত বিভিন্ন উইন্ডের দ্বারা। এরপরে উত্তর অক্ষাংশে 27 থেকে 30 ডিগ্রি অক্ষাংশে শীতকালীন উপক্রান্তীয় পশ্চিমী জেট বায়ু প্রবাহিত হয়, এটাও কিন্তু অনেক সময় পরীক্ষাতে আসে, প্রশ্ন এসছে। তো তোমরা এই বিষয়গুলো একটু দেখে রাখতে পারো। চলো নেক্সট পরবর্তী প্রশ্ন। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের জন্য একটি বিশেষ ঘোষণা, যেহেতু পরীক্ষাতে তোমাদের সামনেই রয়েছে আর একটা দিন বাকি, অর্থাৎ তোমাদের 16 এবং 17 নভেম্বর পরীক্ষা। বাট তাও যদি চাইছো কেউ একবার শেষ মুহূর্তে লাস্ট মিনিট সাজেশন ইবুকটি দেখবে, যেটি আমাদের এক্সাম বাংলা পাবলিকেশনের পক্ষ থেকে লঞ্চ করা হয়েছে, শেষ মুহূর্তে অবশ্যই এই বইটি সিলেবাসকে ফলো করে তৈরি করা হয়েছে এবং ডেফিনেটলি তোমরা এখান থেকে অনেক কমনযোগ্য প্রশ্ন উত্তর পাবে। প্রতিটি বিষয়ের সাজেস্টিভ এমসিকিউ রয়েছে, পাশাপাশি গণিতের প্রশ্নের সমাধান, ইংলিশের উপর গুরুত্বপূর্ণ টপিক 5টি প্র্যাকটিস সেট এবং বিগত বছরের প্রশ্ন। তো চাইলে ইউ ক্যান কনসিডার ইট, এবং লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, প্রত্যেকে ক্লিক করে বাই নাওতে গিয়ে সেখানে সামান্য কয়েকটা টাকার বিনিময়ে তোমরা এটা কিন্তু সংগ্রহ করতে পারবে। ওকে, চলো নেক্সট পরবর্তী প্রশ্নে আমরা আবার যাই। পশ্চিমবঙ্গের সাইকেল শিল্প কোনখানে দেখতে পাওয়া যায়, ওয়েস্ট বেঙ্গল থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। সঠিক উত্তরটি হয়ে যাবে আসানসোলে সাইকেল শিল্প। ওকে, এটি দেখতে পাওয়া যায়। দেখো ওয়েস্ট বেঙ্গল থেকে বেশ কিছু প্রশ্ন তোমাদের আসতে পারে, বা পারে মানে অবশ্যই আসবে, তাই এখানে এই রিলেটেড আমি বিভিন্ন প্রশ্ন রেখেছি। দেখো ইঞ্জিনিয়ারিং শিল্প পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়, যেরকম দুর্গাপুরে খনিজ শিল্পের যন্ত্রাংশ, যাদবপুরে বৈজ্ঞানিক ছোট যন্ত্রপাতি, রূপনারায়ণগড়ে টেলিফোনের তার আবিষ্কার, মানে আবিষ্কার বলতে এখানে তৈরি হয়,
আসানসোলে সাইকেল, সল্টলেক ইলেকট্রনিক্স কমপ্লেক্স, চিত্তরঞ্জন রেলওয়ে লোকোমোটিভ, খিদিরপুর জাহাজ নির্মাণ শিল্প ইত্যাদি গুরুত্বপূর্ণ এই সমস্ত স্মল এবং মিডিয়াম লার্জ ইন্ডাস্ট্রিগুলো ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে। নেক্সট পরবর্তী কোশ্চেন, জীববিজ্ঞানের নিচের কোন শাখায় হাড়ের জয়েন্ট অধ্যয়ন করা হয়? অটোকোলজি, অ্যারোনোলজি, আর্থোলজি নাকি নৃতত্ত্ব? দেখো যদি আমরা এখানে দেখি সঠিক উত্তর হবে আমাদের আর্থোলজি, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বেশ কিছু প্রশ্ন এই টাইপের আসে যেরকম অপথেমোলজি আমাদের চোখ সংক্রান্ত, অর্নিথোলজি বার্ড সংক্রান্ত, এই ধরনের বিভিন্ন ফিল্ড অফ স্টাডি গুলো তোমাদের পরীক্ষাতে পিএসসি ক্লার্কশিপে আসে, বিগত বছরে জিজ্ঞেস করেছে। ওকে, নেক্সট কোশ্চেন, প্রধানমন্ত্রী নিচের কোন মন্ত্রিসভা কমিটির সভাপতিত্ব করেন না? তাহলে এই যে না দিয়ে প্রশ্নগুলো খুব অ্যালার্ট হয়ে যাবে পরীক্ষাতে, তোমাদের কিন্তু এই বিষয়গুলো মানে সজাগ থাকাটা উচিত। এই যে নাটা ভালো করে না দেখে অনেকে চোখ বন্ধ করে অ্যান্সার করে দেয়। কি বলেছে? প্রধানমন্ত্রী নিচের কোনটির মানে সদস্য বা সভাপতি থাকেন না, বলে সভাপতিত্ব করেন না। তো প্রধানমন্ত্রী যেটির সভাপতিত্ব করেন না সেটা হচ্ছে রাজনৈতিক বিষয়ক কমিটি, ঠিক আছে, পলিটিক্যাল রিলেটেড যে কমিটি সেখানে কোনো রকম সভাপতিত্ব করেন না তিনি। অপশন এ ইজ দ্য রাইট আনসার। পরবর্তী আমরা দেখে নেব, দেখো 75 নম্বর ধারা অনুসারে ভারতীয় সংবিধানের প্রধানমন্ত্রীর পদ থাকবে এবং রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে অ্যাপয়েন্ট করবে। 78 নম্বর ধারায় বলা হচ্ছে যে প্রধানমন্ত্রী সদস্য পরিষদের গৃহীত সকল সিদ্ধান্ত রাষ্ট্রপতিকে জানাবেন, সভাপতি সদস্য পরিষদের বিবেচনার জন্য বিষয়গুলি উল্লেখ করতে পারবেন। নেক্সট, 1867 সালে প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কে? অনেকবার প্রশ্ন এসছে, ইতিহাসের বেসিক কোয়েশ্চেন। সঠিক উত্তর হবে আত্মারাম পান্ডুরাম, প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ প্রতিষ্ঠা করেন, কেশবচন্দ্র সেন ভারতীয় ব্রাহ্ম সমাজ বা আদি সমাজ প্রতিষ্ঠা করেন, স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা। নেক্সট, কোন স্থানটি 1917 সালে গান্ধীজির সত্যাগ্রহের সাথে যুক্ত? মোস্ট ফেমাস যে আন্দোলনটি হয়েছিল বিহারের চম্পারণ জেলায় নীল চাষের বিরুদ্ধে যে আন্দোলন, সেটাই হচ্ছে এই 1917 সালের গান্ধীজির সত্যাগ্রহ। দেখো ব্রিটিশরা ভারতীয় কৃষকদের উপর জোর জুলুম করে নীল চাষ করাতে বাধ্য করাতো এবং 20 ভাগের 3 ভাগ জমিতে নীল চাষ করতে হতো। সো এই যে বিষয় 3 ভাগ, এটাকে আমরা 3 কাঠিয়া বলেও জেনে থাকি। তো 3 কাঠিয়া বিপ্লব বলতে আমরা কি বুঝি, সেটাও কিন্তু নীল বিদ্রোহের সাথে যুক্ত। নীল বিদ্রোহকে বলা হয় 1917 সালে বিহারের চম্পারণ জেলায় হয়েছিল। চলো ডিটেলস এখানে দেওয়া রয়েছে, প্রত্যেকে দেখে নাও। 1918 সালে আহমেদাবাদ মিল স্ট্রাইক হয়েছিল। 1915 সালে মহাত্মা গান্ধী আহমেদাবাদের কোচরাবে সত্যাগ্রহ আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোন রঙে সালোক সংশ্লেষের হার সর্বনিম্ন? লাল, নীল, সবুজ নাকি হলুদ? সঠিক উত্তরটি হয়ে যাবে হলুদ রঙের আলোতে সালোক সংশ্লেষের হার সব থেকে কম। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সালোক সংশ্লেষের হার তাহলে সব থেকে বেশি কোন আলোতে? ডেফিনেটলি রেড কালারে সব থেকে বেশি সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস হয়ে থাকে। পরবর্তী কোশ্চেন, নিচের কোন ধাতুটি বেশিরভাগ বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্টের জন্য ব্যবহৃত হয়? তো টাংস্টেন হবে সঠিক উত্তর। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, আকবরের বিখ্যাত রাজস্ব মন্ত্রী কে ছিলেন? তো আকবরের বিখ্যাত রাজস্ব মন্ত্রী নবরত্নের, আকবরের রাজসভায় নবরত্ন ছিল, তো সেই 9 জন মন্ত্রীর অন্যতম ছিলেন টোডরমল। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, যিনি ছিলেন রাজস্ব মন্ত্রী। অপশন ডি বি হবে সঠিক উত্তর। অপশন বি ইজ দি কারেক্ট অ্যান্সার। আমরা ডিটেলসে এখানে দেখবো আকবরের শাসন আমলে আকবরের সময় রাজা টোডরমল মুঘল সাম্রাজ্যের অর্থমন্ত্রী ছিলেন। তিনি ছিলেন আকবরের দরবারে নবরত্নদের একজন। আকবরের আমলে রাজস্ব ব্যবস্থাকে জাবতি বা জাবত সিস্টেম বলা হয়। রাজা টোডরমল এই সিস্টেমটা ইমপ্লিমেন্ট করেছিলেন এবং কর ব্যবস্থার নাম ছিল দহসালা বা দশসালা ব্যবস্থা, দহসালা ব্যবস্থা, ঠিক আছে। তো অবশ্যই তোমরা আকবর রিলেটেড এই যে টপিকগুলো, অ্যাডিশনাল ইনফরমেশনগুলো খুব ভালো করে দেখে নাও, ঠিক আছে। চলো নেক্সট পরবর্তী কোশ্চেন, চোলদের প্রতীক কি ছিল? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সাউথ ইন্ডিয়ান হিস্ট্রি থেকে। সঠিক উত্তরটি হয়ে যাবে তোমাদের অপশন এ টাইগার। চোলদের প্রতীক ছিল টাইগার বা বাঘ। যদি আমরা দেখি চোল রাজবংশ ছিল দক্ষিণ ভারতের শাসনকারী প্রাচীন রাজবংশগুলির মধ্যে অন্যতম একটি রাজবংশ। চোলদের রাজধানী ছিল উরায়ার। বাঘ ছিল তাদের রাজ্য প্রতীক। পেরিয়া পুরোনামে চোলদের বাঘের পতাকার উল্লেখ আছে। আচ্ছা, জাম্পিং টাইগার মানে টাইগারই চোল সাম্রাজ্যের প্রতীক। পাণ্ডবদের প্রতীক ছিল মাছ, চেরাদের প্রতীক ছিল তীর ধনুক এবং ভারত সাম্রাজ্যের প্রতীক ছিল সিংহ ক্যাপিটাল। সরি এখানটাই মিস করলাম। ভারতের প্রতীক বলা হচ্ছে জাতীয় এমব্লেম, তো এখানটা প্রতীক কি? সারনাথে যেটা সিংহ চিহ্ন যুক্ত ক্যাপিটাল সেটা বলা হচ্ছে। ওকে, চলো নেক্সট পরবর্তী প্রশ্ন, গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেছিলেন? গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেছিলেন? সঠিক উত্তর হবে বুদ্ধ গয়া বা যেটা আমরা বোধ গয়া বলি। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 2019 এর ফার্স্ট শিফটের কোশ্চেনে গৌতম বুদ্ধ রিলেটেড প্রশ্ন অবশ্যই এসেছিল,
দ্যাটস ওয়াই তোমাদের এই বছরও আসার চান্স কিন্তু প্রচুর রয়েছে। 49 দিন ধরে ধ্যানের পর 35 বছর বয়সে গৌতম বুদ্ধ বোধগয়াতে অশ্বত্থ বৃক্ষের তলায় নির্বাণ লাভ করেছিলেন। লুম্বিনী বর্তমানে যেটা নেপালে, গৌতম বুদ্ধের জন্মস্থান, এবং কুশীনগর ভারতের উত্তরপ্রদেশে, যেখানে গৌতম বুদ্ধ তার মৃত্যুর পরে মহাপরিনির্বাণ লাভ করেছিলেন। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি ওজোন ক্ষয়ের জন্য দায়ী? ওজোন ক্ষয় মানে এখানে ওজোন স্তর, বায়ুমণ্ডলে ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী নিম্নের কোন গ্যাসটি? দেখো, এসি, ফ্রিজ বা বিভিন্ন যে সমস্ত যন্ত্রগুলো রয়েছে, বিশেষ করে রেফ্রিজারেটর থেকে, এসি থেকে সিএফসি গ্যাস প্রচুর পরিমাণে নির্গত হয়। ঠিক আছে, ক্লোরোফ্লোরো কার্বন গ্যাস, শুধুমাত্র সেইখান থেকে নয়, দাড়ি কাটার যে ফোম সেইখান থেকে ওই সিএফসি গ্যাস নির্গত হয়, এবং সেইগুলো বায়ুমণ্ডলে মিশে বায়ুমণ্ডলের যে পর্দা স্তর সেটিকে ক্ষয় করে দিচ্ছে। সেটাই হচ্ছে ওজোন স্তর ডিপ্লেশন বা ওজোন লেয়ার ডিপ্লেশন নামে পরিচিত, যেটা হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বনের জন্য হয়ে থাকে। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, ভারতের ডাল উৎপাদনে বৃহত্তম রাজ্যটি হলো কোনটি? ভারতের ডাল উৎপাদনে বৃহত্তম রাজ্য যদি আমরা 2024-এর ডেটাও দেখি, অপশন বি মধ্যপ্রদেশ হবে সঠিক উত্তর। দেখে নেব আমরা ডিটেলসে। দেখো, ভারতের ডাল উৎপাদনে বৃহত্তম রাজ্য হলো মধ্যপ্রদেশ। ভারতের শীর্ষ 5টি ডাল উৎপাদনকারী রাজ্য হলো মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান, উত্তরপ্রদেশ, কর্ণাটক। ভারত বিশ্বের বৃহত্তম ডাল উৎপাদনকারী দেশ। ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন অর্থাৎ এফএও, যার হেডকোয়ার্টার কোথায় রয়েছে? ইতালির রোমতে, তাই তো? ভারতে প্রায় 20% জমি ডাল চাষের অধীনে রয়েছে। নেক্সট, ভারতে মৌসুমী বায়ুর স্থায়িত্ব কত? মৌসুমী বায়ু নিয়ে অনেক প্রশ্ন হয়। প্রথম প্রশ্নটা কি হয় স্যার? মৌসুমী বায়ু ভারতের কোন রাজ্যে ফার্স্ট এন্টার করে? তো ভারতের কেরালা রাজ্যে প্রথম এন্টার করে। কি বললাম? ভারতের কেরালা রাজ্যে ফার্স্ট এন্টার করে, প্রথম এন্টার কেরালা। মৌসুমী বায়ুর ফলে ভারতের অন্যতম রাজ্য তামিলনাড়ুতে বছরে দুবার বৃষ্টিপাত হয়। ঠিক আছে, তামিলনাড়ুতে বছরে দুবার বৃষ্টিপাত হয়, এটাও মনে রাখবে। 2 টাইম বৃষ্টিপাত, একবার হচ্ছে রিট্রিটিং মনসুন, আর একবার যখন মনসুন এন্টার করছে তখন বর্ষাকালে। তো 2 বার বৃষ্টিপাত হয় মৌসুমী বৃষ্টিপাতের ফলে। এখানে বলা হয়েছে ভারতে মৌসুমী বায়ুর স্থায়িত্ব কতদিন। দেখো, মৌসুমী বায়ুর স্থায়িত্ব বলেছে মানে 100 থেকে 120 দিন হবে। বাট তোমাকে এখানে যদি প্রশ্নটা করা হতো মৌসুমী বায়ুর ফলে বৃষ্টি কতদিন হয়, প্রায় আমরা ধরতে পারি 10 থেকে 60 দিন বৃষ্টি হয়ে থাকে। এই রেঞ্জটা অনেক সময় পরীক্ষাতে আসতে পারে। তো কোয়েশ্চেনটা ভালো করে পড়বে এবং অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন অ্যান্সার করার চেষ্টা করবে। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন, নিউমুর দ্বীপটি কোন নদীর মোহনায় অবস্থিত? বিদ্যাধরী, মাথাভাঙ্গা, হাড়িয়াভাঙ্গা, মাতলা। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, হাড়িয়াভাঙ্গা ইজ দ্য রাইট অ্যান্সার। হাড়িয়াভাঙ্গা নদীর মোহনায় নিউমুর দ্বীপটি অবস্থিত। এটা নিউমুর হবে, স্পেলিংটা প্রত্যেকে ঠিক করে নাও, দিস ইজ দ্য কারেক্ট স্পেলিং। নিউমুর দ্বীপটি বাংলাদেশের সাতক্ষীরা জেলা এবং ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলার মধ্যে প্রবাহিত হাড়িয়াভাঙ্গা নদীর ঠিক দক্ষিণে অবস্থিত ছিল। এটি বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত ছিল। ওকে, নেক্সট, গন্ডক নদী কোন নদীর উপনদী? গন্ডক নদী কোন নদীর উপনদী? 4টে অপশনসের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, গঙ্গা ইজ দ্য রাইট অ্যান্সার। গঙ্গা নদীর অন্যান্য উপনদী যদি আমরা দেখি, রামগঙ্গা, ঘরঘরা, গোমতী, বুড়িগণ্ডক, কোসি, মহানন্দা। পরবর্তী প্রশ্ন, সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ শব্দগুলিকে প্রস্তাবনার অংশ হিসাবে যুক্ত করা হয় কততম সংশোধনীর মাধ্যমে? সঠিক উত্তরটি হয়ে যাবে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে যুক্ত করা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোনটি সংসদ সদস্যদের জন্য আনুষ্ঠানিকভাবে নির্ধারিত ডিভাইস নয়? তো 0 আওয়ার ইজ নট আ ডিভাইস সংসদ সদস্যদের জন্য আনুষ্ঠানিকভাবে। ঠিক আছে, 0 আওয়ার আমরা অপশনের সাহায্যে এক্সপ্লেনেশনের মাধ্যমে দেখে নেব 0 আওয়ার কি। দেখো, 0 আওয়ার ঘটনাটি হচ্ছে ভারতীয় সংসদের একটি উদ্ভাবন, এবং সংসদের সদস্যরা জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো, মানে যে সমস্ত ইম্পর্টেন্ট বিষয়গুলো রয়েছে যেগুলো পাবলিকদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, সেইগুলো উত্থাপন করেন এখানে। 0 আওয়ার সাধারণত দুপুর 12টায় শুরু হয়, আফটার কোয়েশ্চেন আওয়ার। সংসদে প্রশ্ন ঘন্টা বা কোয়েশ্চেন আওয়ার শেষ হওয়ার পরে কিন্তু 0 আওয়ার শুরু হয়। 0 আওয়ারে সংসদ সদস্যরা মন্ত্রীদের কাছ থেকে প্রশ্ন করেন, মন্ত্রীদের কাছে, এবং তাদের নিজ নিজ মন্ত্রণালয়ের কাছে জবাবদিহি চায় তারা। 0 আওয়ারের বিষয় উত্থাপনের জন্য সংসদ সদস্য ভবনের সবার দিন সকাল 10টার সময় আগে স্পিকার বা যিনি চেয়ারম্যান থাকবেন তাকে নোটিশ দিতে হয় যে আমরা এই সমস্ত 0 আওয়ারে কোশ্চেন অ্যারাইজ করবো। ওকে, চলো নেক্সট পরবর্তী প্রশ্ন, কলকাতায় সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয় কত সালে? কলকাতায় সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়, সঠিক উত্তরটি হয়ে যাবে 1773 সালে। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বর্তমানে হাইকোর্ট সম্পর্কে আমরা, সুপ্রিম কোর্ট সম্পর্কে আমরা দেখবো। দেখো, বর্তমানে সুপ্রিম কোর্ট তো দিল্লিতে অবস্থিত এবং বর্তমানে চিফ জাস্টিস কে রয়েছেন? 51তম চিফ জাস্টিস হিসাবে শপথ নিলেন
বিচারপতি সঞ্জীব খান্না, এটা প্রত্যেকে মনে রাখবে। 50তম কে ছিলেন? DY চন্দ্রচূড় ছিলেন। তার পরিবর্তে 51তম হিসেবে শপথ নিলেন সঞ্জীব খান্না। ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির মেয়াদ হচ্ছে 65 বছর, 65 ইয়ার, এটাও প্রত্যেকে মনে রাখবে। ওকে, চলো পরবর্তী প্রশ্ন, পরবর্তী কোয়েশ্চেন কি রয়েছে দেখো। 2011 সালের জনগণনা অনুসারে ভারতবর্ষের লিঙ্গ অনুপাত কত? সঠিক উত্তরটি হয়ে যাবে চারটে অপশনসের মধ্যে। 2011 সেন্সাস অনুসারে ভারতের লিঙ্গ অনুপাত 940, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো লিঙ্গ অনুপাত সব থেকে বেশি কেরলে রয়েছে 1084, সর্বনিম্ন রয়েছে হরিয়ানাতে 877 এবং পশ্চিম বাংলায় লিঙ্গ অনুপাতের সংখ্যা হচ্ছে 908 প্রতি 1000। নেক্সট প্রশ্ন, নিম্নের কোথায় ভারতের ভূতাপ শক্তি কেন্দ্র রয়েছে? নিম্নের কোথায় ভারতের ভূতাপ শক্তি কেন্দ্র রয়েছে? সঠিক উত্তর হবে অপশন ডি, মণিকরণ ইজ দ্য রাইট আনসার। ভূতাপ শক্তি কেন্দ্র রয়েছে হিমাচল প্রদেশের মণিকরণ, লাদাখের পুগা উপত্যকা, ছত্তিশগড়ের তাতাপানিতে ভূতাপ শক্তি কেন্দ্র রয়েছে, গুজরাটের খাম্বাত উপসাগর, কচ্ছের রান, সুন্দরবন, পশ্চিমবঙ্গে জোয়ারভাটা শক্তি কেন্দ্র রয়েছে, অন্ধ্রপ্রদেশের তিরুপতিতে সৌরশক্তি সম্পদ কেন্দ্র রয়েছে। তো বিভিন্ন সোর্স অফ এনার্জির যে লোকেশন গুলো সেগুলো আমি তোমাদের এখানে দিয়ে দিয়েছি বক্সের মাধ্যমে। চলো পরবর্তী কোয়েশ্চেন, জটায়ু চরিত্রী স্রষ্টাকে? এই প্রশ্নটা আমরা অনেকবার দেখেছি। সঠিক উত্তর হবে অপশন এ, সত্যজিৎ রায়। বিভিন্ন গুরুত্বপূর্ণ বাংলা সাহিত্যের ইতিহাসে সৃষ্ট চরিত্রগুলো আমরা দেখে নেব সাহিত্যিকদের। ফেলুদা, প্রফেসর শঙ্কু, তোপসে, জটায়ু, তারিণী খুড়ো সত্যজিৎ রায়ের, অপু, দুর্গা, সর্বজয়া, ভানুমতি, সত্যচরণ এগুলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের, ঘনাদা, মামাবাবু, মেজকর্তা, পরাশর বর্মা, প্রেমেন্দ্র মিত্রের, রিজুদা হচ্ছে বুদ্ধদেব গুহর, পাণ্ডব গোয়েন্দা ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়, ব্রজদা গৌরীকিশোর ঘোষ, টেনিদা নারায়ণ গঙ্গোপাধ্যায়ের। ওকে, পরবর্তী কোশ্চেন, ইউপিএসসির বর্তমান চেয়ারম্যান কে রয়েছেন? ইউপিএসসির বর্তমান চেয়ারম্যান রয়েছেন প্রীতি সুদান, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, এখানটা একটু ভালো করে দেখবে, এসএসসির চেয়ারম্যান হিসাবে বর্তমানে নিয়োগ হলেন এস গোপালকৃষ্ণন এবং প্রাক্তন ছিলেন রাকেশ রঞ্জন, ঠিক আছে, এবং সিবিএসই চেয়ারম্যান রবি আগরওয়াল। নেক্সট পরবর্তী প্রশ্ন, 2024 বাফটা পুরস্কার পেল কোন চলচ্চিত্র? RRR, আত্মাম, 12 ফেল, ওপেনহাইমার। সঠিক উত্তর হবে ব্রিটিশ একাডেমি ফিল্ম ফেয়ার যে পুরস্কার সেটা হচ্ছে অপশন ডি, বাফটা পুরস্কার ওপেনহাইমার। এটা হচ্ছে ক্রিস্টোফার নোলান কর্তৃক পরিচালিত। নেক্সট কোয়েশ্চেন, ভারতে বর্তমানে মোট কয়টি সাংস্কৃতিক ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে? তো ভারতে বর্তমানে মোট সাংস্কৃতিক বা কালচারাল ইউনেস্কো সাইট বলেছে, চোখ বন্ধ করে কেউ আবার এটা অ্যান্সার করতে যেও না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। সাংস্কৃতিক বা কালচারাল হেরিটেজ সাইট বলেছে মানে তোমাকে উত্তর করতে হবে 35টি। যদি তোমাকে বলতো মোট ইউনেস্কো সাইটের সংখ্যা কত, তাহলে উত্তর হতো 43। এইখানে এক্সপ্লেনেশনটা ভালো করে দেখে নাও প্রত্যেকে। দেখো 2024 সালের সেপ্টেম্বর পর্যন্ত ডেটা অনুযায়ী ভারতে 43টি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান রয়েছে, যার মধ্যে কালচারাল সাইট 35, 7টি হচ্ছে ন্যাচারাল সাইট এবং একটি হচ্ছে মিক্সড বা মিশ্র সাইট রয়েছে। তালিকায় সাম্প্রতিকতম সংযোজন যদি আমরা দেখি, আসামের মৈডামস, যেটা হচ্ছে অহোম রাজবংশের যে কবর ডিবি, সেটা হচ্ছে রিসেন্টলি ইউনেস্কো সাইটের তকমা পেয়েছে। পরবর্তী প্রশ্ন, ইউএইর মুদ্রার নাম কি? ইউএইর মুদ্রার নাম হচ্ছে দিরহাম, অপশন সি হবে সঠিক উত্তর। ডিটেলসে আমরা দেখে নেব। দেখো রাজধানী হচ্ছে আবুধাবি, রাষ্ট্রপতি হচ্ছেন খলিফা বিন জায়েদ আল নায়ান, রাষ্ট্রীয় খেলা উট দৌড়, ইউরোপিয়ান ইউনিয়ন। আচ্ছা, রিয়াল সৌদি আরব এবং ওমানের মুদ্রা, ডলার হচ্ছে ইউএসএ এবং অস্ট্রেলিয়ার মুদ্রা। ওকে, চলো নেক্সট পরবর্তী প্রশ্ন, কোন অভিনেতাকে ছোট নবাবও বলা হয়? এর পিতা একজন ক্রিকেট খেলোয়াড় ছিলেন, একটা ক্লু দেওয়া হলো, তো ইনি কে? তো ইনি হলেন বিখ্যাত সৈফ আলী খান, অপশন সি ইজ দ্য রাইট আনসার। ছোট নবাব বলা হয় একে, ওনার পিতা একজন ক্রিকেট খেলোয়াড় ছিলেন। নেক্সট পরবর্তী প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর যে ছদ্মনাম ব্যবহার করতেন তা হলো কোনটি? প্রথম যে ছদ্মনামে তিনি কবিতা পাবলিশ করেছিলেন, ভানু সিংহ ছদ্মনাম, অপশন বি ইজ দি কারেক্ট অ্যান্সার। রবীন্দ্রনাথ ঠাকুরের নাম যদি আমরা দেখি, ছদ্মনাম ভানু সিংহ, রাজশেখর বসু পরশুরাম, প্রমথনাথ চৌধুরী বীরবল, বলাইচাঁদ মুখোপাধ্যায় বনফুল নামে পরিচিত। পরবর্তী কোশ্চেন, ফাদার্স অফ ইংলিশ পোয়েট্রি কাকে বলা হয়? ফাদার্স অফ ইংলিশ পোয়েট্রি বলা হয় জিওফ্রে চসারকে, অপশন এ হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, পরবর্তী কোশ্চেনে আমরা যাব, ভূমধ্যসাগরের চাবি কাকে বলা হয়? ভূমধ্যসাগরের চাবি, দ্য কি অফ মেডিটেরিয়ান সি, জিব্রাল্টার প্রণালী, অপশন এ হবে সঠিক উত্তর। জিব্রাল্টার প্রণালীকে ভূমধ্যসাগরের চাবি বলা হয়। দেখো জিব্রাল্টার প্রণালী আটলান্টিক ও ভূমধ্যসাগরের মাঝখানে রয়েছে, ইউরোপ এবং আফ্রিকা, ঠিক আছে। পক প্রণালী, পক প্রণালী কি?
পক প্রণালী ভারত এবং শ্রীলঙ্কার মাঝখানে রয়েছে। নেক্সট, ভারতের প্রথম মিস ওয়ার্ল্ড হলেন নিম্নের কোন ব্যক্তি? ভারতের প্রথম মিস ওয়ার্ল্ড হলেন রীতা ফারিয়া, অপশন বি। পুরো আমরা মিস ওয়ার্ল্ড যে তালিকা ভারতের মিস ওয়ার্ল্ড তাদের আমরা লিস্টটা দেখবো। দেখো 2017 সালে মানুষী চিল্লার, 2000 সালে প্রিয়াঙ্কা চোপড়া, 1999 যুক্তামুখী, 1997 ডায়না হেডেন, 1994 ঐশ্বরিয়া রায় এবং 1966 রীতা ফারিয়া হচ্ছেন ভারতের মিস ওয়ার্ল্ড। পরবর্তী প্রশ্ন, কোন দেশ মোট 5 বার কমনওয়েলথ গেমস হোস্ট করেছে? তো টোটাল 5 টাইমস হোস্ট করেছে অস্ট্রেলিয়া, অপশন এ হবে সঠিক উত্তর। আমরা ডিটেলসে দেখব। 1938 প্রথম চালু করে, 1962, 82, 2006, 2018-তে। 1930 সালে কানাডার হ্যামিল্টনে প্রথম কমনওয়েলথ গেম অনুষ্ঠিত হয়। 1934 সালে লন্ডনে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসের দ্বিতীয় অনুষ্ঠানে ভারত যোগদান করে। খুব ইম্পর্টেন্ট এখানটা। ফিফা পুরুষ ফুটবল বিশ্বকাপ সব থেকে বেশিবার জিতেছে ব্রাজিল, এটাও অনেক সময় পরীক্ষাতে প্রশ্ন আসে। 2026 সালে কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়া 4টি স্থানে, জিলং, বেন্ডিগো, বেলারাত এবং পিপলস ল্যান্ড। যেহেতু তোমাদের আপকামিং স্পোর্টস ভেন্যু নিয়ে পরীক্ষাতে প্রশ্ন আসে, দ্যাটস ওয়াই এটা ইম্পর্টেন্ট। নেক্সট কোয়েশ্চেন, এজরা কাপ কোন খেলার সাথে যুক্ত বা কোন খেলায় দেওয়া হয়? এজরা কাপ দেওয়া হয় পোলো খেলায়, অপশন বি হবে সঠিক উত্তর। ডুরান্ড কাপ দেওয়া হয় ফুটবলে, ফুটবলের সাথে যুক্ত। নেক্সট, কোন সালে ভারত প্রথম অলিম্পিক গেমসে অংশগ্রহণ করে? এটাও মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, 1900 সালে, অপশন এ হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ট্রেজার আইল্যান্ড পুস্তকটি রচনা করেন নিম্নের কোন ব্যক্তি? আর এল স্টিভেনসন, অপশন বি হবে সঠিক উত্তর। আর টেল অফ টু সিটিজ চার্লস ডিকেন্সের। পূর্বের অক্সফোর্ড বলা হয় কোন শহরকে? পূর্বের অক্সফোর্ড বলা হয় পুনে শহরকে, মহারাষ্ট্রের, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো পন্ডিচেরি বা পুদুচেরি প্রাচ্যের প্যারিস নামে পরিচিত, পুনে মহারাষ্ট্র, প্রাচ্যের অক্সফোর্ড, দাক্ষিণাত্যের রানী। আচ্ছা, পশ্চিমবঙ্গের শিলিগুড়িকে ডুয়ার্সের প্রবেশদ্বার, উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়, এটা পরীক্ষাতে বেশি আসে। উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় কোন শহরকে? শিলিগুড়িকে। নবদ্বীপকে বাংলার অক্সফোর্ড বলা হয়ে থাকে। পরবর্তী তোমাদের জন্য একটা শেষে আমি হোমওয়ার্ক রেখেছি, রিপাবলিক পুস্তকটির রচনা করেন নিম্নের কোন ব্যক্তি? প্রত্যেকে ট্রাই করো কোয়েশ্চেনটির অ্যান্সার কমেন্ট সেকশনে জানাবার জন্য। আর আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, যারা এই বুকটি সংগ্রহ করতে ইচ্ছুক তারা লিঙ্কে ক্লিক করে প্রত্যেকে বাই নাওতে গিয়ে ক্লিক করতে পারবে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দেবে। আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। প্রত্যেকের পরীক্ষা ভালো হোক এইটুকু শুভকামনা করলাম তোমাদের জন্য। অবশ্যই সকলে পরীক্ষা ভালো হবে। তো আজকের ক্লাসে এতটাই। বন্দে মাতরম, জয় হিন্দ।